দেশের আইন হচ্ছে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পাবে, আর এইখানে আপনি তাদের মাতৃত্বকালীন ছুটি দিবেন না, অথচ কাজ করাবেন। এখন আপনি 22 ঘন্টা শ্রম, 22 দিন, মাসে 22 দিন কর্মঘণ্টার কথা বলছেন, কিন্তু কাজ তো করাবে 30 দিন। যদি 30 দিন না করে 22 দিন করে, তাহলে তাকে তো ছাঁটাই করে দেওয়া হবে। সেটার কি হবে? কে ঠেকাবে? 22 দিনে কাজ করে যদি কেউ তার নিজের প্রয়োজনীয় বেতন মজুরি পায়, তাহলে সে তো মানে শখ করে আরো 8 দিন কাজ করতে যাবে না। প্রত্যেকটা মানুষেরই বিশ্রাম দরকার আছে। তাহলে 22 দিনের জায়গায় কেন 30 দিন কাজ করে, কিংবা কেন আপনারা কাজ করান, আর কেন কাজ না করলে ছাঁটাই করে দেন? এই ব্যবস্থা কিন্তু আপনার এই কথায় নাই। 22 দিনের কথা উল্লেখ করে দিয়েছেন, কিন্তু আসলে কর্মঘণ্টাটা 22 দিন না, এবং সেই কর্মঘণ্টা 30 দিন করা হবে, না করলে আপনার ছাঁটাই হয়ে যাবে, তার কোনো প্রতিকারের ব্যবস্থা থাকবে না। 8 ঘন্টা কাজ করার কথা, কাজ করান 16 ঘন্টা পর্যন্ত, তাদেরকে কোনো বোনাস দেওয়া হয় না। তাহলে এইগুলো জিনিস চলতে পারে না। আরে গার্মেন্টস কারখানা থেকে শুরু করে শ্রমিকরা তো আন্দোলন করে অনেক জায়গা তৈরি করেছেন, সেইখানে তারা কর্মঘণ্টা অনুযায়ী বেতন পান, ওভারটাইম করলে ওভারটাইমের মজুরি পান, ডাবল মজুরি পান ঘন্টা হিসাবে। তারপরে তাদের সাপ্তাহিক ছুটি আছে, তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার কাগজে কলমে আছে। আজকে এই জায়গাগুলো নাই। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করানো হচ্ছে, 22 দিনের জায়গায় 30 দিন কাজ করানো হচ্ছে, কিন্তু কোনো বাড়তি টাকা তাদের দেওয়া হবে না। মজুরির বাইরে লিখে দিয়েছেন যে তাদের নির্ধারিত মজুরির বাইরে কোনো বাড়তি তাদের প্রাপ্য কিংবা কোনো সুবিধা তারা পাবেন না। এটা কি করে গ্রহণযোগ্য হতে পারে? কাজেই বাংলাদেশের কোনো মানুষের কি পেশাগত ক্ষেত্রে নিয়োগপত্র, কর্মঘণ্টা, বেতন, বোনাস, ছুটি এবং ইউনিয়ন করার অধিকার, এইগুলো প্রত্যেকেই আজকে পেশাগত মৌলিক অধিকার। এইগুলো থেকে কোনো অবস্থায় কাউকে বঞ্চিত করা যাবে না। এইগুলো যখন আজকে বিভিন্ন কলকারখানায়, প্রাইভেট সেক্টরে আমরা দাবি তুলছি, আর তখন সরকারি অফিস এগুলোকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টা করছি, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা পরিষ্কার করে বলি যে আপনাদের এই জায়গায় অবশ্যই পরিবর্তন আনতে, আমাদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকতে হবে। কর্মঘণ্টার বাড়তি যদি কাজ হয়, ঘন্টা ওয়ারি বোনাস তাদের পেতে হবে এবং ওভারটাইম পেতে হবে। তারপরে তাদের প্রতিটি উৎসবে বোনাস পেতে হবে। 2003 সালে লেখা ছিল যে তারা বিভিন্ন উৎসবে বোনাস পেতে পারেন। এখানে এসে আপনি লিখে দিচ্ছেন যে নির্ধারিত মজুরির বাইরে আর কোনো সুবিধা তারা পাবে না। আপনি তো এটা লিখতে পারেন না। যে অধিকার একবার দিয়েছেন তার চাইতে কম অবস্থায় আপনি নিয়ে যেতে পারেন না। বয়স সীমা 18 থেকে 58। তো বয়স সীমা 18 থেকে 58 কেন নির্ধারণ করছেন? আপনি তো বলেছেন বয়স সীমার মধ্যে যে যদি কেউ শারীরিকভাবে সক্ষমতার প্রশ্ন, তো শারীরিকভাবে যদি সক্ষম 58 বছরের পরেও কেউ হয়, তো তাহলে তাকে আপনি দৈনিক মজুরি ভিত্তিক কাজ করাতে বাধা দিবেন কেন? তাকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেন। তার কোনো পেনশন নাই, তার কোনো টাকা জমানোর কোনো ব্যবস্থা নাই। 58 বছর পরে তিনি কোন কাজ করবেন? যে কাজের জন্য উনি দক্ষ হয়ে উঠলেন, ওই বয়সে গিয়ে তিনি নতুন কি কাজের আবার দক্ষ হবেন? সামাজিক বিবেচনা বলে তো একটা কথা আছে, আমাদের সমাজ নিয়ে তো ভাবতে হবে। এটা খালি ব্যবসা প্রতিষ্ঠান না। সরকারি অফিসগুলো কি ব্যবসা প্রতিষ্ঠান যে খালি লাভের হিসাব করবে? তাকে তো মানুষটা নিয়ে ভাবতে হবে। সেই জায়গা থেকে নীতিমালাকে পরিবর্তন করা দরকার। আমরা যে বিষয়টি তুলতে চাই যে সরকার খরচ কমানোর কথা বলছে, এই জন্য তারা চাকরি স্থায়ীকরণ করছে না। স্থায়ী চাকরি করলে নানা ধরনের তাদের যে সুবিধা, সরকারের সুবিধা আছে, বোনাস সহ, বেতন বোনাস থেকে শুরু করে, ছুটি থেকে শুরু করে একেবারে পেনশন পর্যন্ত, ইউনিয়ন করার অধিকার পর্যন্ত, বোঝাই যাচ্ছে যে বিশ্ব ব্যাংকের ফর্মুলা হচ্ছে এইসব অধিকার কাটল করো এবং খরচ কমাও। এবং আপনারা এগুলো শুনছেন, আপনারা শুনে এক দেশে 2 আইন চালু করেছেন, এবং এইটা রাষ্ট্রের জন্য ভীষণ রকম ক্ষতিকর। কেননা সরকার নিজেই যদি তার নিজের ক্ষেত্রে এক দেশে 2 আইন চালায়, একই অফিসে 2 আইন চালায়, এর চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে? কাজেই সরকারি অফিসগুলোতে এই বৈষম্য আর চলবে না। বৈষম্য নিরসন করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। এখন শেষ কথা বলি, আন্দোলন সংগ্রাম করতে হবে, সংগঠন লাগবে। আপনারা সরকারি অফিসে কাজ করেন,
শৃঙ্খলার সাথে আপনাদের দাবি দাওয়া পেশ করবেন। আপনারা ঐক্যবদ্ধ হন, সংগঠন করেন এবং নিজেরা আপনাদের এই দাবি অব্যাহত রাখেন। আমরা আশা করি যে এই সব দাবির ভিত্তিতে আমরা ধাপে ধাপে দাবিগুলো আদায় করতে পারব।